সেদিন ছিল চৈত্রের এক বিস্ময়াবিভূত বিকেল, 17 মার্চ 1920। মলয় বাতাসের দল বয়ে যাচ্ছিল শান্ত বিভবে। এক শ্বেত বিহগ ঘোষ মেজাজে ফিরে এসেছিল তার শান্তির নীড়ে। তৃণদলে ঝরে পড়া বিকেলের এক ফোঁটা শিশিরে গলা ভিজিয়ে চারিদিকে চকিতে চোখ বুলিয়ে সে ফিসফিস শব্দ তোলে বাতাসে। আমি শুনেছি এক অধিপতি আজ আসছেন এ ধরায়, আমি দিন গুনি তাঁর জন্য। নৈশব্দের নিনাদের মাঝে ঘুরপাক খায় সেই ফিসফিসানি। রাজাধিরাজ আসছেন আজ। আকাশ জুড়ে ধায় বেগে অমল ধবল মেঘ। বাইগার আর মধুমতির জল বয়ে যায় শান্ত সমাধিত ধারায়। রূপালী চাঁদ আর রৌপ্যবৎ বালুরাশির মধ্যে যেন ঝঙ্কৃত হয় অনাদি এক সঙ্গীতায়োজন। আনন্দের এক অনুচ্চ ফল্গু ধারা যেন দোল খায় মৃদুমন্দ হাওয়ায়। আর এভাবেই ত্রিলোক জুড়ে যেন ছড়িয়ে পড়ে এক আশা জাগানিয়া ফিসফিসানি। রাজাধিরাজ আসছেন আজ। ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে এভাবেই জন্ম হয় এক মহামানবের, এক মহান নেতার। তিনি এমন এক নেতা যার জীবনের জীবনভূমের প্রতিটি আলপথ জুড়ে লুকিয়ে আছে অপার বিস্ময়, শিহরণ জাগানিয়া যার জীবন কাব্যের প্রতিটি স্তবক, বুকের মাপ যার বাংলাদেশের সমান। শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তে গাঁথা। বাবা শেখ লুৎফর রহমান আর মা সায়রা খাতুন তাঁদের এই তৃতীয় সন্তানকে আদর করে ডাকতেন খোকা বলে। কালে কালে শেখ পরিবারের আদরের ছোট্ট খোকাই একদিন হয়ে উঠলেন বিশ্বনন্দিত নেতা, একটি নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর ত্রাণকর্তা। ফিদেল কাস্ত্রোর হিমালয় না দেখার আক্ষেপ মিটেছে যে শেখ মুজিবকে দেখে। অন্নদা শঙ্কর রায় গৌরী যমুনার বিশালতায় মিলিয়েছেন যে মুজিবকে, সেই মুজিবকে না জানলে মানবতা জানা যায় না, নিপীড়িত মানুষের অধিকারের কথা জানা যায় না। মুজিবের জীবন সুধা অমৃত সমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায়, স্কুলে ছাত্রত্বকালীন সময়ে তিনি দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। মুষ্টি ভিক্ষার চাল উঠিয়ে গরিব ছেলেদের বই এবং পরীক্ষার খরচ বহন করা, বস্ত্রহীন পথচারী শিশুকে নিজের নতুন জামা পরিয়ে দিতেও তিনি কার্পণ্য করতেন না। 1939 সালের কথা। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা AK ফজলুল হক গোপালগঞ্জ মথুরানাথ মিশনারি স্কুল পরিদর্শনে আসেন। শেখ মুজিব তখন সেই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। মুখ্যমন্ত্রীর কাছে শেখ মুজিব নির্ভয়ে দাবি জানালেন, তাদের স্কুলের ছাদে ফাটল ধরেছে, পানি পড়ে, ছাদ ঠিক করার ব্যবস্থা করে দিতে হবে। মুজিবের মধ্যে তখন থেকেই নেতৃত্বের গুণ প্রকাশ পেতে থাকে। 1943 সালে দুর্ভিক্ষ শুরু হলে সারা দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন, দিন রাত রিলিফের কাজ করে কুল পাই না, লেখাপড়া মোটেই করি না, কলকাতা যাব, পরীক্ষাও নিকটবর্তী। আব্বা একদিন আমাকে ডেকে বললেন, বাবা রাজনীতি করো, আপত্তি করব না, পাকিস্তানের জন্য সংগ্রাম করছো, এ তো সুখের কথা, তবে লেখাপড়া না শিখলে মানুষ হইতে পারবা না। আরেকটা কথা মনে রেখো,
সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস থাকলে জীবনে পরাজিত হবা না। আব্বার এই কথা কোনো দিন আমি ভুলি নাই। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বছরে তিনি কলকাতার ইসলামিয়া কলেজ, বর্তমানে যা মৌলানা আজাদ কলেজ নামে পরিচিত, সেখানে ভর্তি হন। 1943 সালে তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের, যেটা অল ইন্ডিয়া মুসলিম লীগের শাখা, তার কাউন্সিলর নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1946 সালের 16 আগস্ট কুখ্যাত ক্যালকাটা কিলিংয়ের মতো সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে শেখ মুজিব নিজের জীবন বাজি রেখে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের নিরীহ মানুষের জীবন রক্ষা করেন। কলকাতায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর প্রতিবাদ সভায় যোগ দেন তরুণ ছাত্রনেতা শেখ মুজিব। 1947 সালে ভারত ও পাকিস্তানের পাশাপাশি তৃতীয় রাষ্ট্র হিসেবে স্বতন্ত্র ও স্বাধীন বাংলা প্রতিষ্ঠার জন্য শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে আন্দোলনে যোগ দেন। যদিও এই উদ্যোগ বাতিল হয়, কিন্তু পরবর্তীকালে এটি একজন জাতির পিতার স্বপ্নের রাষ্ট্র গড়ার ভিত্তি হয়ে ওঠে। দেশভাগের পর 1948 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং 4 জানুয়ারি পাকিস্তানের প্রথম বিরোধী দলীয় ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন গণপরিষদে দাঁড়িয়ে ঘোষণা করেন, পূর্ব পাকিস্তানের জনগণকে অবশ্যই রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে মেনে নিতে হবে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে দাঁড়িয়ে বলেছিলেন, পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000 মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা। ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালের 23 ফেব্রুয়ারি প্রথম বাংলা ভাষার পক্ষে প্রস্তাব রাখেন। এদিকে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 21 মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ কার্জন হলে বিশেষ সমাবর্তনের ছাত্রসভায় ঘোষণা করেন, only one lingua franca, that is the language for the intercommunication between the various provinces of the state, and the state language. That language should be Urdu and cannot be any other. কার্জন হলে উপস্থিত শেখ মুজিব সহ কিছু সংখ্যক ছাত্র তখনই নো নো বলে প্রতিবাদ করে ওঠেন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সচিবালয় গেটে অবস্থান ধর্মঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আহত সহযোদ্ধা শওকত আলীকে হাসপাতালে নিয়ে যান শেখ মুজিবুর রহমান। এদিকে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধান এবং অধিকার আদায় আন্দোলনকে সমর্থন জানান শেখ মুজিব। মুজিবকে গ্রেফতার করা হয়। 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং কারাগারে বন্দী অবস্থাতেই শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মাওলানা ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর 3 দিন পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মুজিব। 71 পূর্ব পাকিস্তান রাষ্ট্রের 2 অংশ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কেবলমাত্র 1300 মাইলের ভৌগোলিক দূরত্বই ছিল না। 2 অংশের মধ্যে অর্থনৈতিক ব্যবধান এবং বৈষম্যও ছিল ভীষণ প্রকট। পাকিস্তানের প্রায় 60% মানুষ পূর্ব পাকিস্তানের হলেও এ অংশে সেই সময় কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বাজেট বরাদ্দ ছিল মাত্র 20%। এরই মধ্যে পূর্ব পাকিস্তানের বাঙালিদের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংসের চক্রান্ত অব্যাহত থাকে। এই সময়টা 1949 সালের অক্টোবর থেকে 1952 সালের 27 ফেব্রুয়ারি পর্যন্ত শেখ মুজিব বিভিন্ন জেলে বন্দী থাকেন। এর ভিতরে চক্রান্তের ধারাবাহিকতায় 1952 সালের 26 জানুয়ারি পল্টন ময়দানে মুসলিম লীগ আয়োজিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পুনরায় ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আমার মুখের কথা কাইলা দিতে চান, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা কাইলা দিতে চান।
27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্ররা প্রতিবাদ করে এবং 1952 সালের 31 জানুয়ারি দেশব্যাপী হরতাল পালিত হয়। শেখ মুজিব তখন কারাগারে অন্তরীণ। 21 ফেব্রুয়ারি ফরিদপুর জেলে বসে শেখ মুজিব ও মাহিউদ্দিন আহমেদ পূর্ব সিদ্ধান্ত অনুসারে অনশন আরম্ভ করেন। শেখ মুজিব অনশনরত অবস্থায় জেলে বসেই সংবাদ পান ঢাকায় 144 ধারা ভঙ্গ করা হয়েছে, ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে, ছাত্ররা শহীদ হয়েছে। মায়ের ভাষার জন্য বীর বাঙালির এই আত্মাহুতির মাধ্যমে রচিত হয় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পটভূমি। এদিকে অনশনে শেখ মুজিবের শরীরের অবনতি হলে 28 ফেব্রুয়ারি তিনি জেল থেকে মুক্তি পান। পরবর্তী সময়ে অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন, রক্ত যখন আমার ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। 1953 সালের 14-15 নভেম্বর ময়মনসিংহে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশন বসে। এ সভায় শেখ মুজিবুর রহমানকে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পাকিস্তান সরকার 1954 সালে সাধারণ নির্বাচন ঘোষণা করে। শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা এবং মুসলিম লীগের প্রতীক ছিল হ্যারিকেন। নির্বাচনে পূর্ব বাংলায় ভোটের বিপ্লবের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের জয় হয়। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে এমএলএ নির্বাচিত হন। বন এবং কৃষি মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মন্ত্রী পরিষদে যুক্ত হন শেখ মুজিব। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেই 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও ছুটি পালন, শহীদ মিনার নির্মাণ, বর্ধমান হাউসকে বাংলা একাডেমিতে রূপান্তর, এরকম আরও অনেক সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই মধ্যে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 31 মে দেশদ্রোহের অভিযোগ এনে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে 92 ক ধারা জারি করেন। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের জন্য পুলিশ তার বাসায় যায়। সে সময় তিনি বাসায় ছিলেন না। তিনি বাসায় এলে জেলা ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানকে ফোন করে বলেন, আমার বাসায় পুলিশ এসেছিল, বোধহয় আমাকে গ্রেপ্তার করার জন্য। আমি এখন ঘরেই আছি, গাড়ি পাঠিয়ে দেন। পুলিশ এলে তাদের গাড়িতে চড়ে তিনি ঢাকা জেলে চলে যান। 23 ডিসেম্বর তাঁকে মুক্তি দেওয়া হয়। 1955 সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে দলের নাম থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করে নাম রাখা হয় আওয়ামী লীগ। 1956 সালের 23 মার্চ পাকিস্তানে প্রথম সংবিধান চালু করা হয়। এই সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবছর খান আতাউর রহমানের নেতৃত্বে প্রাদেশিক সরকারে শেখ মুজিবুর রহমান পুনরায় মন্ত্রী হিসেবে যোগ দেন। মাত্র 9 মাস তিনি মন্ত্রী পদের দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বাঙালির অধিকার আদায় আন্দোলনকে বেগবান করা এবং সংগঠনকে আরও সুসংহত করার উদ্দেশ্যে 1957 সালের 30 মে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পররাষ্ট্রনীতি নিয়ে মতপার্থক্যের কারণে 1957 সালের 18 মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাওলানা ভাসানী। তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, আর সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকেন শেখ মুজিবুর রহমান। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মির্জা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করেন এবং সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন। 11 অক্টোবর শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়। 14 মাস পরে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে পুনরায় জেল গেটেই গ্রেপ্তার করা হয়। শেখ মুজিবকে জেলে অন্তরীণ রাখার মাধ্যমে পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের শোষণ আর নির্যাতন চালিয়ে যেতে থাকে। 1961 সালে হাইকোর্ট কর্তৃক
আটকাদেশ অবৈধ ঘোষণা করার পর শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি লাভ করেন। এই সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে কাজ করার জন্য উদ্যমী ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। 1962 সালের 6 ফেব্রুয়ারি আইয়ুব সরকার শেখ মুজিবুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করে। 2রা জুন সামরিক শাসনের অবসান ঘটলে 18 জুন শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন। 24 সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান লাহোর যান এবং শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে অন্যান্য বিরোধী দলকে সাথে নিয়ে গঠন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। 1962 সালে শিক্ষা আন্দোলন জোরদার করা হয়। এর মূলে যে শিক্ষা কমিশন রিপোর্ট, সেই কমিশন গঠিত হয়েছিল 1958 সালে আইয়ুবের সামরিক শাসন জারির পরপর। শিক্ষা সচিব শরীফের নেতৃত্বে এই কমিশন সাধারণ পরিবারের সন্তানদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করার ষড়যন্ত্র করে। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে 144 ধারার মধ্যে 17 সেপ্টেম্বর প্রদেশব্যাপী হরতাল আহ্বান করা হয়। বিক্ষুব্ধ ছাত্ররা প্রাদেশিক মন্ত্রী খাজা হাসান আসকারীর গাড়ি ও পুলিশের 2টি জিপে আগুন ধরিয়ে দেয়। পুলিশের বাধার মুখেও ছাত্ররা মিছিল এগিয়ে নিয়ে গেলে পুলিশ গুলি চালায়। এতে মোস্তাফা ও বাবুল নামে 2 জন ঘটনাস্থলেই নিহত হয় এবং পরদিন গুলিবিদ্ধ ওয়াজিউল্লাহ হাসপাতালে মৃত্যুবরণ করে। ছাত্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শরীফ কমিশন রিপোর্টের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করা হয়। 1964 সালের 25 জানুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকে আলাদা হয়ে আওয়ামী লীগ স্বতন্ত্র দল হিসেবে আবির্ভূত হয়। 11 মার্চ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচনের 14 দিন পূর্বে শেখ মুজিবুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয়। 1965 সালে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহ এবং তথাকথিত আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে অভিযুক্ত করে তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীকালে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি লাভ করেন। 1966 সালের 24 জানুয়ারি ভারতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ক্ষমতায় আসীন হন শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1966 সালে শেখ মুজিবুর রহমান 5 ফেব্রুয়ারি লাহোরের বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করেন। প্রস্তাবিত 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এই 6 দফা মুক্তিকামী বাঙালি জাতির জন্য অর্থনৈতিক ও সামাজিক মুক্তির বীজ বুনে দেয়, পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের গোড়ায় আঘাত করে। 18 থেকে 20 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক হন তাজউদ্দিন আহমেদ। 6 দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে শেখ মুজিব সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন। এ সময় তাঁকে 8 বার গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ 8ই মে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়। এ সময় প্রায় 3 বছর শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ ছিলেন। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় 1968 সালের 18 জুন। মামলার শিরোনাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং, যা পরে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিতি পায়। 1969 সালের 4 জানুয়ারি ছাত্রদের 11 দফা এবং বঙ্গবন্ধুর 6 দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতারা। গঠন করা হয় ছাত্র সংগ্রাম পরিষদ। 17 জানুয়ারি ছাত্রনেতারা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিলে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খান ছাত্র আন্দোলন দমনের জন্য 144 ধারা আইন জারি করেন। তার 3 দিন পরই 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আসাদ গুলিবিদ্ধ হন। শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবির সপক্ষে এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামিদের মুক্তির দাবির যে আন্দোলন চলছিল, সেই অবস্থায় আসাদের মৃত্যু সবাইকে নাড়িয়ে দেয়। আসাদের মৃত্যুর প্রতিবাদে পরদিন আবার কলাভবনে কর্মসূচি দেওয়া হয়।
এই বছর 15 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে নিহত হন সার্জেন্ট জহুরুল হক। ছাত্রনেতা আসাদ ও সার্জেন্ট জহুরুল হক নিহত হলে তাঁদের হত্যার প্রতিবাদ, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং শেখ মুজিবের মুক্তির দাবিতে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। একই দাবিতে 17 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে এবং ধর্মঘট পালিত হয়। 18 ফেব্রুয়ারি ছাত্ররা মিছিল নিয়ে শহরের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ, ইপিআর, সেনাবাহিনী ও ছাত্ররা মুখোমুখি অবস্থানে। সেই সময় শিক্ষক ডক্টর শামসুজ্জোহাকে খুব কাছ থেকে গুলি করা হয় এবং বেয়নেট চার্জ করে হত্যা করা হয়। এরপর টানা গণ আন্দোলনের মুখে আইয়ুব সরকার 22 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। 5 ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু 6 দফার আলোকে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। 12 নভেম্বর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে উপকূল এলাকায় লাখো মানুষের প্রাণহানি ঘটে। বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণা স্থগিত রেখে ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলে ছুটে যান। 7 ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়। জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তান অংশে 169টি আসনের মধ্যে 167টি আসনে এবং প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে 298টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। নির্বাচনের আগে 4 ডিসেম্বর এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেন, These 23 years you have seen that East Pakistan, particularly the Bengal, is nothing but a colonial market. রেসকোর্স ময়দানে 1971 সালের 3রা জানুয়ারি বঙ্গবন্ধু বলেছেন, মহাপ্রলয়ে দক্ষিণ বাংলার 10 লাখ লোক মারা গেল, লাখ লাখ লোক অসহায় অবস্থায় রইল। রিলিফ ফান্ডের জন্য বিদেশ থেকে হেলিকপ্টার আইসা কাজ কইরা গেল, অথচ ঢাকার একখানা মাত্র সামরিক বাহিনীর হেলিকপ্টার সারা পশ্চিম পাকিস্তান থেকে কোনো হেলিকপ্টার আসলো না। আমরা এইসব বেইনসাফির অবসান করব। 71-এর 1 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন শুরুর মাত্র 2 দিন আগে অনির্দিষ্টকালের জন্য এই অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণার ফলে সর্বস্তরের বাঙালি জনতা রাস্তায় নেমে এসে বিক্ষোভে ফেটে পড়ে এবং বঙ্গবন্ধু 7 দিনের অসহযোগ আন্দোলনের ঘোষণা করেন। Because I love my people and my people love me. And I can die for them and they can die for me. Because I am fighting for their cause and I want that 70 million people of my Bangladesh should be emancipated. All 70 million people are behind me and behind the cause. Are you sure to win this cause? Oh, nobody can stop it. Autonomy of East Pakistan, Nobody can stop it. I want my rights. emancipation. I want my emancipation. I want that I want to live like a free citizen of a free country. বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা নতুন মোড় নেয়। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, ঐতিহাসিক 7 মার্চ। রেসকোর্স ময়দানের জনসমুদ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দেব। এদেশের মানুষ এরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে 16 থেকে 24 মার্চ পর্যন্ত দফায় দফায় আলোচনার নামে শুধুই টালবাহানা করেন। 1971 সালের 19 মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কানু মিয়া ও মনু খলিফা। আহত হন আরও অনেকে। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। এরপর এলো 25 মার্চের কালো রাত্রি। রাত 10টার দিকে শুরু হয় সেই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। মধ্যরাতে ঢাকার পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন, নীলক্ষেত এলাকায় আক্রমণ চালায় হানাদাররা। ভয়াবহ এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়। অন্যদিকে ওই রাতেই জহুরুল হক হলের প্রায় 200 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। ছাত্রীনিবাস রোকেয়া হলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ছাত্রীরা আগুন থেকে বাঁচতে হলের বাইরে আসা শুরু করলে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপর নির্বিচারে গুলি চালায়। 3 শতাধিক ছাত্রীকে সে রাতে হত্যা করা হয়। রাজারবাগে সেদিন ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল রিজার্ভ ফোর্সের 350 এবং স্পেশাল আর্মড ফোর্সের 5 থেকে 600 পুলিশ ছিল। পাকিস্তানি হানাদার বাহিনী তখন পিপিআরএফ এর 4টি টিনশেড ব্যারাক আগুনে পুড়িয়ে দেয়। সমগ্র ব্যারাক গুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছিল সবকিছু। মধ্যরাতেই ঢাকা তখন লাশের শহর। 1971 সালের 1 মার্চ থেকে 25 মার্চ রাত পর্যন্ত 1 লাখেরও বেশি বাঙালিকে হত্যা করা হয়। ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে আটকের আগেই বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে একটি তার বার্তা পাঠান, যা তৎকালীন ইপিআরের ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। পরে 26শে মার্চ দিনে চট্টগ্রামের কালুরহাট বেতার কেন্দ্র থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা এম.এ. হান্নান প্রথমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। আয়ারনেস স্টাফ, সাংবাদিক এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সংগ্রাম পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিসহ অনেকেই রাতের মধ্যে স্বাধীনতা ঘোষণার কথা জেনে যান। 26শে মার্চের শান্ত অধিবেশনটি চলে প্রায় আধ ঘণ্টা ধরে। কালুরঘাট সম্প্রচার কেন্দ্রে এম.এ. হান্নান পুনরায় বঙ্গবন্ধুর ঘোষণাটি পাঠ করেন। বেতারের মাধ্যমে ঘোষণাটি প্রচারিত হওয়ার পর তা আবারও প্রচার করার চিন্তা করেন বেতার কর্মী বেলাল মোহাম্মদ, সুলতানুল আলম, মাহবুব হাসান, আবুল কাসেম সন্দীপ প্রমুখ। 26 তারিখের দুপুরে ও সন্ধ্যায় বঙ্গবন্ধুর নামে প্রচারিত স্বাধীনতার ঘোষণা শুনে নেতা, কর্মী ও সাধারণ জনগণের মধ্যে প্রচণ্ড রকমের উৎসাহ, উদ্দীপনা ও মনোবল জেগে ওঠে। 26শে মার্চ রাত্রে বিবিসির খবরে বলা হয়, বাংলাদেশের কোনো এক জায়গা থেকে গোপন বেতার যন্ত্রের মাধ্যমে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা ঘোষণার পরপর পাকিস্তানের সামরিক জান্তা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। এপ্রিল মাসের 4 তারিখে মুক্তিবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তেলিয়াপাড়ায় অবস্থিত দ্বিতীয় ইস্ট বেঙ্গলের সদর দপ্তরে একত্রিত হন। কর্নেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক মনোনীত করা হয়। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং গণপরিষদ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজ উদ্দিন আহমদ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আম্রকাননে, যা বর্তমানে মুজিবনগর নামে পরিচিত, বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমবার আনুষ্ঠানিকভাবে গাওয়া হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা ছিল বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় গান। অনেক অনুষ্ঠানে তিনি গানটি গাইতে বলতেন। তিনি নিজেও অনেক সময় গুনগুন করে গানটি গেয়েছেন। প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 10 থেকে 17 জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের এক সম্মেলনে অপারেশন চালানোর সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টর ও বিভিন্ন সাব সেক্টরে বিভক্ত করা হয়। এদিকে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে পাকিস্তান জেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপন বিচার করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। পুরো 71 জুড়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন। প্রায় 1 কোটির ওপর শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করে। এদিকে মার্কিন সিনেটে শরণার্থী বিষয়ে একটি সাব কমিটি গঠিত হয়, যার চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই এডওয়ার্ড কেনেডি। তিনি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে 5 দিন ধরে শরণার্থী ক্যাম্পগুলো পরিদর্শন করেন। শরণার্থীদের দুঃখ কষ্ট দেখে কেনেডি এটাকে সর্ববৃহৎ মানবিক ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেন। কেনেডির সুপারিশেই শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সাহায্য পাঠাতে বাধ্য হয়। এছাড়াও পশ্চিম জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের দেশগুলো শরণার্থীদের জন্য সাহায্য পাঠায়। এদিকে 11ই আগস্ট বিশ্বের 20টি রাষ্ট্রপ্রধানের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ রক্ষার জন্য প্রভাব খাটানোর আহ্বান জানান ইন্দিরা গান্ধী। আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও গণতন্ত্রী চীন মুক্তিযুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে পাকিস্তানকে কৌশলগত সমর্থন দেয়। পক্ষান্তরে ভারত, সোভিয়েত ইউনিয়ন ও তাদের মিত্র দেশসমূহ এবং জাপান ও পশ্চিমের অনেক দেশের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান পক্ষের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জনের লক্ষ্যে 1971 সালের 9ই আগস্ট ভারত সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক নতুন মাত্রা যোগ হয়। 1971 সালে পূর্ব পাকিস্তানে কর্মরত 33,995 জন পুলিশের মধ্যে প্রায় 14,000 সদস্য কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন 1100 জনেরও বেশি পুলিশ সদস্য। 6ই ডিসেম্বর বাংলাদেশকে ভারত এবং ভুটান স্বীকৃতি প্রদান করে। এই সময় জলে, স্থলে, আকাশে যুদ্ধ তীব্রতর হয়। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত সাঁড়াশি আক্রমণে ক্রমশ পিছু হটতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বঙ্গবন্ধুর এমনই জাদুকরী শক্তি ছিল যে 71-এ চূড়ান্ত মুক্তির আন্দোলনকালে
বাংলার দামাল ছেলেদের মনোজগতে তিনি একটি মুজিব থেকে পরিণত হয়েছিলেন লক্ষ মুজিবে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। পরাজয়ের ঠিক আগে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে 14 ও 15 ডিসেম্বর পাকিস্তানি হানাদারেরা নির্বিচারে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে 30 লাখের শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লাখ মা বোনেদের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি দখলদার বাহিনী 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ওই দিন বিকেল 5:01 রমনা রেসকোর্সে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, যৌথ কমান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। বাংলাদেশ বিজয় লাভ করল। কিন্তু বঙ্গবন্ধু কবে ফিরবেন দেশের মাটিতে? 1972 সালের 8 জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি লন্ডন ও দিল্লি হয়ে 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখেন। সেদিন বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে অবিস্মরণীয় সংবর্ধনা জানায়। বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু সরাসরি রেসকোর্স ময়দানে আসেন এবং অশ্রুসিক্ত নয়নে ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেবাই, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ শতকরা আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। দেশে ফিরে আসার পর এক ব্যাখ্যাতীত অবস্থার মধ্যে পড়েন বঙ্গবন্ধু। সেই সময় তিনি প্রায়শই পান্নালালের মা আমার সাধনা মিটিল গানটি শুনতে শুনতে
আকুল হয়ে উঠতেন। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয়ে মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনের লক্ষ্যে 12ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে স্বল্পতম সময়ের মধ্যে 1 কোটি বাঙালি শরণার্থীর পুনর্বাসন, স্বাধীন হওয়ার 3 মাসের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীকে ফেরত পাঠানো, 10 মাসের মধ্যে নতুন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়ন, 100রও বেশি রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায়, জাতিসংঘ, ন্যাম, ওআইসি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ অনেক বড় অর্জন। 1973 সালের 7ই মার্চ নবপ্রণীত সংবিধানের আলোকে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেন। 23শে মে বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরি পুরস্কারে ভূষিত করে। 1974 সালের 24শে সেপ্টেম্বর জাতিসংঘের 29তম সাধারণ পরিষদের সভায় বঙ্গবন্ধু প্রথমবারের মতো বাংলায় বক্তব্য রাখেন। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলার মানুষের দুঃখ দেখলে বঙ্গবন্ধু পাগল হয়ে যেতেন। তিনি 1975 সালের 11ই জানুয়ারি সে কথাই দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করেন। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী। কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু যেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, যাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার, পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে জন্য কিছু রেখে যায় নাই,
বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি 25 বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এলিয়া খানের মধ্যে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানদের নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। বঙ্গবন্ধু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারীদের নির্মূল করতে চেয়েছিলেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা আরো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। 1975 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু বলেন, আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু জেহাদ ঘোষণা করেছিলেন, কিন্তু বাংলাদেশকে ধ্বংস করতে দেশি বিদেশি হিংস্র কুচক্রী গোষ্ঠী 75-এর 15ই আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটায়। শেষ রাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুষ্কৃতীদের হাতে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন। We believe it is the philosophy of Bengali life, love, love and love. That my people have been liberated. My people are independent. And I have got Bangladesh is an independent, sovereign country. At the happiest day of my life. তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় সৌভাগ্যক্রমে বেঁচে যান। যতবার তুমি তাঁর দিকে ছুঁড়ে দেবে আগুনের বোমা, যতবার তুমি সীমারের মতো তার কণ্ঠে চালাবে খঞ্জর, যতবার তুমি তাকে কতল করবে ছাই ভস্যের ভেতর থেকে, ততবার পুনর্জন্ম হবে তার। বঙ্গবন্ধু মোদের মুজিব ভাই, আজও তুমি বঙ্গবন্ধু মোদের মুজিব ভাই। শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। তোমার শরীরে আজও বাঙালি সন্ধ্যা প্রদীপ জ্বালে, তোমার নামেতে আজ রাজপথে বুকে রক্ত ঢালে, তোমার শরীরে আজ বাঙালি সন্ধ্যা প্রদীপ জ্বালে, তোমার নামেতে আজ রাজপথে বুকে রক্ত ঢালে, তোমার বজ্র কণ্ঠে আজ পথের দিশা পাই, তোমার বজ্র কণ্ঠে আজ পথের দিশা পাই। আজও তুমি বঙ্গবন্ধু মোদের মুজিব ভাই, আজও তুমি বঙ্গবন্ধু মোদের মুজিব ভাই। শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। ক্ষণজন্মা বিরল এই পুরুষ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান মাত্র 55টি বৎসর পেয়েছিলেন বাংলার দুঃখী ভোকানাঙ্গা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এর জন্য তাকে কারাভোগ করতে হয়েছিল 4682 দিন। তাকে ফাঁসি কাঠে চড়ানোর ষড়যন্ত্রও হয়েছিল একাধিকবার, কিন্তু কোনোভাবেই তাকে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় লক্ষ্যচ্যুত করা যায়নি। বঙ্গবন্ধুর মতো দিগন্ত প্রসারী হৃদয় আর অমল অসীম অধরা নীলাকাশ জুড়ে ছড়ানো কর্মের দুটি এই বাংলায় আর কারও নেই। তার বুকের মাপ যেন 56,000 বর্গ মাইলের সমান। দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই। আহা, মানুষের হৃদয় উজাড় করে ভালোবাসার মতো এমন মহান নেতা কি আর কখনো জন্মাবে এই পলিবিধৌত অপূর্ব বদ্বীপে? তার দেহ মন জুড়িয়া ছিল বাংলার মাটির সোঁদা গন্ধ। পলি মাটির মতো নরম আদুরে ছিল যার কোমল হৃদয়। যে দেশের রাত জাগা নক্ষত্র আর চাঁদের হাসি কান্নায় জড়িয়ে রয়েছে আবেগের ফল্গু ধারা, সেই দেশটিকে অনুধাবন করতে হলে সবার আগে অনুধাবন করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে। তাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গ্রন্থ। এইসব গ্রন্থ পাঠে বঙ্গবন্ধুর বিস্ময়কর জগৎকে আবিষ্কার করার মধ্যে রয়েছে এক অপার আনন্দ। এ আনন্দের তুলনা হয় না। তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা, আর আমরা সেই পুষ্পর দিকে চেয়ে থাকি। আমাদের চোখের পলক পড়তে চায় না। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর তোর স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সে স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। তিনি আজ থেকে 100 বছর আগে জন্মেছিলেন আমাদের ধন্য করতে, পরিপূর্ণ করতে, সার্থক করতে। এই বাংলার গরিব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাতে, বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিতে। বাবা, জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। কেন এমন হলো? কে দেবে আমার প্রশ্নের উত্তর? কোথায় পাবো তোমায়? যদি সন্ধ্যা তাদের মাঝে থাকো, আকাশের দিকে তাকিয়ে বলবো শুভ জন্মদিন। তুমি কি মিটিমিটি জ্বলবে? যদি বিশাল সমুদ্রের সামনে ঢেউদের খেলার মাঝে থাকো, বলবো শুভ জন্মদিন। সমুদ্রের গর্জনে শুনবো কি তোমার বজ্র কণ্ঠ? এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ নীল আকাশে লুকোচুরি খেলে, তুমি কি ওখানে? তাকিয়ে বলবো শুভ জন্মদিন। এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানেও কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ি উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো বাবা। যে প্রতিধ্বনি হবে, ওখানে কি তুমি? শুভ জন্মদিন। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের কাঠামোর সকল স্তরে, জাতীয় পতাকায়, জাতীয় সঙ্গীতে, শস্য খেতে দোল খাওয়া ফসলে, নদীর কলতানে, পাখির পূজনে তিনি আছেন এবং থাকবেন। তিনি অমর, অক্ষয় এবং অব্যয় হয়ে আছেন এবং থাকবেন বাঙালির মননে, চেতনায় ও ভালোবাসায়। বঙ্গবন্ধু এক অপার বিস্ময়।
আমার সাধনা মিটিল আশা না পুরিল জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয়ে মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায়